নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন গতকাল যেই ফাউলটা করেছিল অর্শদীপ সিং, তার কি কোনো সাসপেনশন হচ্ছে? মোহনবাগান দল নিয়ে কি বলছে জেমি ম্যাকলারেন? গ্রেগ স্টিওয়ার্ট নিয়ে আপডেট দেওয়ার আছে, সুনীল ছেত্রী নিয়ে আপডেট দেওয়ার আছে, তার পাশাপাশি ইস্টবেঙ্গল দলেরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। তাই অনুরোধ করে রাখছি বন্ধুরা, ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে গতকালের ইনসিডেন্টটা দিয়ে শুরু করি। গতকাল আমরা সবাই দেখেছিলাম অর্শদীপ সিং তিনি কিন্তু ইচ্ছা করে বলটা ফিস্ট করার নামে ক্লেটন সিলভার পেটে মানে বুটের স্ট্যাম্প করেছিল, মানে যেটাকে আমরা পাতি ভাষায় বলি পেটে লাত মেরেছিল অর্শদীপ সিং ক্লেটন সিলভার। তো সেটা কিন্তু রেফারি পেনাল্টি দেয়নি, সেটা একটা বড় কথা। দ্বিতীয়ত, রেফারি সেটাকে ইয়েলো কার্ডও দেয়নি, রেড কার্ড হওয়ার ছিল। এবং অনেস্টলি বলছি যে যেই ইনসিডেন্টটা ঘটেছে, আমি মনে করি অর্শদীপ সিংকে মিনিমাম কিন্তু 2 থেকে 3টে ম্যাচে সাসপেন্ড করা উচিত, নয়তো কিন্তু যে কোনো গোলকিপারই সাহস পেয়ে যাবে এরকম করে ফাউল করার। তাই আমি বলবো অর্শদীপ সিং যে ফাউলটা করেছে তিনি কিন্তু ইচ্ছা করে করেছেন। বল পাঞ্চ আউট করার পরে তিনি কিন্তু পা চালিয়েছিলেন, তাই আমি বলবো সেই কারণে আমরা কিন্তু পরিষ্কার দেখতেও পাবো ভিডিওতে বা ছবিতে যে সেটা কিন্তু তিনি ইচ্ছা করে করেছেন। সেই কারণেই বলবো ঠিক আছে, ম্যাচের মধ্যে অনফিল্ড রেফারি বুঝতে পারিনি, কিন্তু ম্যাচের পর তো পুরো ভিডিও ফুটেজ ছিল। তাই আমি মনে করি অর্শদীপ সিংকে কিন্তু সাসপেন্ড করা উচিত অ্যাটলিস্ট 2 থেকে 3টে ম্যাচের। তাহলে কিন্তু সমস্ত প্লেয়ার ভয় পাবে যে না, আমরা সিরিয়াস ট্যাকেল করলে কিন্তু আমাদের সাসপেনশন হতে পারে। এটা কিন্তু কড়া পদক্ষেপ নিতে হবে এফএসডিএলকে, তাহলে কিন্তু প্লেয়াররা অন্যান্য প্লেয়াররা সেফ থাকতে পারবে আইএসএলে। তো আপনাদের বক্তব্য কি আমি কিন্তু অবশ্যই কমেন্টে জানতে চাই। তাহলে বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। এটা হচ্ছে ডার্বি নিয়ে অবশেষে মুখ খুললেন এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। কল্যাণ চৌবে তিনি কিন্তু বরাবরই ফুটবলারদের মানে প্রেসিডেন্ট, তিনি কিন্তু অনফিল্ডও কাজ করেন। এমন নয় যে তিনি শুধু এসি ঘরে বসেই কাজ করেন, তিনি কিন্তু মাঠে আসেন, তিনি ঝামেলা পরিস্থিতি সামলান। তো কল্যাণ চৌবেকে আমি বলবো হ্যান্ডস আপ পারফরমেন্স করেছে কিন্তু অ্যাজ আ এআইএফএ প্রেসিডেন্ট। হ্যাঁ, গ্রাউন্ড লেভেলেও তিনি আসেন, তিনি এসি ঘরে বসেও ভালো কাজ করেন। তাই আমি বলবো যে তিনি কিন্তু কাজটা ঠিকঠাকই করছেন, এটা কিন্তু কোনো সন্দেহ নেই। তো ডার্বি নিয়ে তিনি কিন্তু বলেছেন যে অবশ্যই কলকাতা পুলিশের কিন্তু ডার্বিটা করানো উচিত, কারণ কলকাতা ফুটবল প্রেমীরা যেইভাবে ডার্বির জন্য অপেক্ষা করে থাকে এবং বছরে মাত্র 2টো ডার্বি হয়, সেটাও যদি অন্য ভেন্যুতে হয়, সেটাও যদি পোস্টপোন করতে হয়, তাহলে সমর্থকদের মন ভেঙে যায়। তাই তিনি বলছেন যে কলকাতা পুলিশ যথেষ্ট ভালো পুলিশ, যথেষ্ট ক্যাপেবল পুলিশ। তাই আশা করছেন কল্যাণ চৌবে যে 11 তারিখ পুলিশ ব্যবস্থা দিতে পারবে এবং যাতে ডার্বিটা পোস্টপোন না হয়। অর্থাৎ কল্যাণ চৌবে তিনি কিন্তু চাইছেন যে ডার্বিটা কলকাতাতেই হোক এবং 11 তারিখেই হোক। যদি 11 তারিখ না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে পোস্টপোন তিনি চেষ্টা করবেন যে যাতে ডার্বিটা পোস্টপোন হয়, যাতে ডার্বিটা কলকাতাতে হয় এমনটাই তিনি মানে চেষ্টা করছেন যাতে করার। যদি 11 তারিখ না হয় তাহলে পোস্টপোন হয়ে অন্য তারিখ হবে। অর্থাৎ তিনি বলছেন যে ডার্বিটা যাতে কলকাতাতেই হয়, অন্য ভেন্যুতে না হয়, সেটা তিনি কিন্তু চেষ্টা করবেন। তো দেখা যাক কি হয়, কারণ সত্যি বলছি আমরা মন ভেঙে যাবে যদি আমি দেখি ডার্বিটা অন্য কোথাও হচ্ছে, উড়িষ্যার মাঠে হচ্ছে। তো এটা আমার সত্যি আমারও খুব খারাপ লাগবে। তো দেখা যাক, কারণ আমরা দেখেছি ক্রিকেট যদি হতো তাহলে কিন্তু অবশ্যই কলকাতা পুলিশ অ্যাভেলেবেল হয়ে যেত। যেহেতু ফুটবল, যেহেতু টাকা কম, তাই কলকাতা পুলিশেরও যতদূর মনে হচ্ছে ইচ্ছেটা কম। তো যাই হোক বন্ধুরা, খুবই হতাশাজনক ব্যাপার যে ফুটবলের সঙ্গেই সবসময় এরকম হয়, বাঙালির ইমোশন নিয়ে সবাই সবসময় খেলে, এটা খুবই হতাশাজনক ব্যাপার। তো বন্ধুরা, এইবারে আপনাকে তার পরের আপডেট দিই। এটা হচ্ছে জেমি ম্যাকলারেন তিনি কি বলছেন মোহনবাগান দল নিয়ে। জেমি ম্যাকলারেন তিনি বলছেন যে আমি খুবই গর্বিত ফিল করি, আমি খুব নিজেকে একটা মহান ফিল করি যখন আমি সবুজ মেরুন জার্সি পরে ফুটবল খেলি। আমি সত্যি কথা বলতে আমি ক্লাবে সই করার আগে বুঝেছিলাম যে এই ক্লাবের এই জার্সির এই লোগোর ভ্যালু কত, কিন্তু তারপরে যখন আমি এখানে খেলতে এসেছি তখন আরো বেশি করে বুঝেছি যে মোহনবাগান ক্লাব আসলে কত বড় ক্লাব। ভারতের যে কোনো মাঠে আমরা খেললে মোহনবাগান ফ্যান্সরা কোনোদিন আমাদেরকে একা ছাড়ে না। আমরা যেখানেই খেলি সেখানেই আমাদের ঘরের মতো মনে হয় আমরা হোম গ্রাউন্ডে খেলছি। এবং অবশ্যই ঘরের মাঠে খেললে তো জিনিসটা আরও বেটার হয়। তাই তিনি বলছেন যে আমি খুবই গর্বিত ফিল করি যে মোহনবাগানের মতো এত ভালো ক্লাবে ফুটবল খেলতে পেরে, এবং আমি বলছি যে আমি আমার জীবনের সেরাটা দিয়ে দেবো মোহনবাগানের জন্য। অর্থাৎ জেমি ম্যাকলারেন তিনি কিন্তু গর্বিত ফিল করছেন মোহনবাগান দলের জার্সি পরে ফুটবল খেলতে। তো আশা করবো জেমি ম্যাকলারেন তিনি কিন্তু মোহনবাগানের জন্য আস্তে আস্তে ভালো ভালো গোল করা শুরু করবে এবং মোহনবাগানকে জেতাতে শুরু করবে, কারণ তার প্রতি আশা মোহনবাগান সমর্থকদের প্রচুর। তাই আশা করবো যেমন ম্যাকলারেনকে ভালোবাসা দিচ্ছে সমর্থকরা,
এবার ম্যাকলারেনেরও মানে সময় এসেছে সমর্থকদেরকে ভালোবাসা দেওয়ার। তো এটাই বলেছে ম্যাকলারেন। তো হলে বন্ধুরা এরপরে আপনাদের পরের আপডেট দিই, এটা হচ্ছে ইস্ট বেঙ্গল দলের নতুন বিদেশি কে। তো এই মুহূর্তে কিন্তু ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু 2-3টে বিদেশির সঙ্গে কথাবার্তা বলছে, ভালো ভালো প্রোফাইলের প্লেয়ার। এবং অস্কার ব্রুজন তিনি কিন্তু এমনও প্লেয়ার রেখেছেন যারা মানে যিনি অস্কারের আন্ডারের আগে খেলেছেন। অস্কার বলছে আপনারা এটাও অবাক হবেন না যে যদি আমার কোনো পুরনো ছাত্র আসে, অর্থাৎ অস্কার চেষ্টা করছে নিজের পুরনো ছাত্রকে ফেরানোর, যাতে তার সাথে কাজ করতে আরো সুবিধা হবে। এবং যদি দেখুন সবাই চাই করে মানে 3-4টে প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলে, ফাইনালে একটা প্লেয়ারই হয়, কারণ অনেকের অনেক চাহিদা থাকে, অনেকের অনেক সময় সেরকম ফিটনেস ইস্যু থাকে। তো সেরকমই ইস্টবেঙ্গল দল কিন্তু এখনো 2-3টে মাঝমাঠের সঙ্গে কথাবার্তা বলছে অ্যাটাকিং মিডফিল্ডের মাঝে থালার রিপ্লেসমেন্ট হিসেবে। তো এর মধ্যে কে আসবে সেটা কিন্তু এখনো পুরোপুরি কনফার্ম নয়, যদিও অস্কার ব্রুজন বলে দিয়েছে যে মানে জানুয়ারির প্রথম সপ্তাহে যাতে সেই প্লেয়ারটাকে হাতে পেয়ে যায় ইস্টবেঙ্গল দল, কারণ ডার্বি আছে 11 তারিখ। মানে অস্কার ব্রুজন চাইছে যে ডার্বির আগে যেতেও যাতে নতুন বিদেশিকে 3-4 দিন প্র্যাকটিস করানো যায়, তাহলে যাতে তাকে ম্যাচ ফিট ফেরানো যায়। অর্থাৎ অস্কার ব্রুজন কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে তিনি জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই নতুন বিদেশি মাঝমাঠটাকে পেতে চান। তো দেখা যাক কবে এবং কে আসে, তো অপেক্ষায় আছি। আশা করবো ইস্টবেঙ্গল ভালো প্লেয়ারকে সই করবে। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই, এটা হচ্ছে গ্রেগ স্টেওয়ার্ট ম্যাচ ফিট কি আছে। কারণ দেখুন হোসে মুলিনা তিনি কিন্তু মোহনবাগান দলের কিন্তু লাস্ট প্র্যাকটিসগুলো কিন্তু ক্লোজ ডোর করছে, মিডিয়াকেও ঢুকতে দিচ্ছে না। অর্থাৎ কেউ কিন্তু জানতে পারছে না যে গ্রেগ স্টেওয়ার্ট প্র্যাকটিস করছে না গ্রেগ স্টেওয়ার্ট প্র্যাকটিসে গিয়ে বসে আছে। তবে আমি বলবো যে গ্রেগ স্টেওয়ার্ট, যতদূর জেনেছি যে গ্রেগ স্টেওয়ার্ট তিনি কিন্তু প্র্যাকটিস করছেন। অর্থাৎ যেহেতু গ্রেগ স্টেওয়ার্ট প্র্যাকটিস করছেন, এর থেকে একটা জিনিস ভালো কথা যে গ্রেগ স্টেওয়ার্ট প্র্যাকটিস করলে হায়দ্রাবাদ ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন। এবং আমি চাইবো গ্রেগ স্টেওয়ার্ট হায়দ্রাবাদ ম্যাচে অ্যাটলিস্ট 10 মিনিট যাতে সুযোগ পায়, এবং 10 মিনিট একটা গেম টাইম পাওয়ার এবং তারপরে ডার্বি খেলার মধ্যে কিন্তু একটা ভালো তফাৎ আছে। না খেলে ডাইরেক্ট ডার্বি খেলার মধ্যে যেমন একটা ডিফারেন্স আছে, সেরকম 10 মিনিট একটা চলন্ত লাইভ ম্যাচ খেলা তারপরে ডার্বি খেলা, তার কনফিডেন্সটা একটা আলাদা। তাই আমি চাইবো গ্রেগ স্টেওয়ার্ট যদি ফিট থাকে তাহলে কিন্তু গ্রেগ স্টেওয়ার্টকে অ্যাটলিস্ট হায়দ্রাবাদ ম্যাচে 10 থেকে 15 মিনিট দেওয়া উচিত। সেটা মোহনবাগান 1 গোলে জিতুক, 2 গোলে জিতুক, অথবা ড্র করুক, আমি চাই গ্রেগ স্টেওয়ার্টকে দিক ডার্বি আগে হায়দ্রাবাদ ম্যাচে 10 মিনিট। তো গ্রেগ স্টেওয়ার্ট অর্থাৎ মুলিনা তিনি কিন্তু ক্লোজ ডোর প্র্যাকটিস করলেও, তবে যতদূর জানা গেছে গ্রেগ স্টেওয়ার্ট তিনি কিন্তু প্র্যাকটিসে বল পায়ে প্র্যাকটিস করছেন, ভালো আপডেট। তাহলে বন্ধুরা এইবারে আমি তো মনে করি সুনীল ছেত্রী তাকে আরও একবার রিটায়ারমেন্ট থেকে আবার ভারতীয় দলের জন্য ফেরা উচিত। কারণ ভাই অবাক কাণ্ড করে দেওয়ার মতো, যেখানে আইএসএলে মানে টপ গোলের লিস্টে সমস্ত বিদেশি প্লেয়ার, সেখানে একটাই নাম, সেটা হচ্ছে সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী 9টা গোল করে দিয়েছে বস। ভাবুন একটা রিটায়ার্ড প্লেয়ার, যেখানে ভারতের মানে খুব কোনো প্লেয়ার মানে 5টা গোলেও ক্রস করতে পারেনি, সেখানে রিটায়ার্ড প্লেয়ার সুনীল ছেত্রী তিনি 9টা গোল করে দিয়েছেন। সেকেন্ড টপ গোল স্কোরারের নামে সুনীল ছেত্রী আছে। 1 নম্বরে নর্থ ইস্টের আলাদিন আজারিয়া 12টা গোলে, 2 নম্বরে ভারতের সুনীল ছেত্রী, তাও আবার রিটায়ারমেন্ট প্লেয়ার। তো আমি মনে করি সুনীল ছেত্রী যে যাই বলুক ভাই, যে রিটায়ারমেন্ট থেকে ফিরেছে লজ্জাজনক ব্যাপার, যাই বলুক ভারতীয় দলে এখনো সুনীল ছেত্রীর দরকার আছে, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো 40 বছর বয়সেও বিদেশিদের সঙ্গে টক্কর, কাঁধে কাঁধ মিলিয়ে গোল্ডেন বুটের রেসে যদি 2 নম্বরে আসতে পারে সুনীল ছেত্রী, আমি মনে করি সুনীল ছেত্রীর এখনো ভারতীয় দলে কিন্তু এখনো 1-2 বছর খেলা বাকি আছে। তাই আমি বলবো সুনীল ছেত্রী যত তাড়াতাড়ি ভারতীয় দলের জন্য রিটায়ারমেন্ট থেকে আবার কামব্যাক করবে তত ভালো। এবং আমি চাই সুনীল ছেত্রী কামব্যাক করুক, কারণ তিনি কিন্তু এখনো ব্যাং অন পারফরমেন্স করছেন। এইবারে বলি গতকাল যে পেনাল্টিটা দেওয়া হয়নি সেই নিয়ে কি বলছে অস্কার ব্রুজন। অস্কার ব্রুজন তিনি বলছেন যে হায়দ্রাবাদ দল খুবই লাকি যে সেটা রেফারি পেনাল্টি দেয়নি ইস্টবেঙ্গল দলকে, কারণ যেইভাবে হায়দ্রাবাদের গোলকিপার ফাউলটা করেছিল সেইভাবে কিন্তু ক্লেটন সিলভার সিজন থেকেও আউট হয়ে যেতে পারত। তাই এত জঘন্য ট্যাকেলের পরে যে পেনাল্টি পায়নি হায়দ্রাবাদ দলের কিন্তু যথেষ্ট লাক ভালো যে রেফারি সেটাকে পেনাল্টি দেয়নি। তবে অস্কার তিনি কিন্তু বলছেন যে ইস্টবেঙ্গল দল একটা কিন্তু জেনুইন পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছেন, এবং আমি কিন্তু অস্কারের সঙ্গে একদমই একমত। তাহলে বন্ধুরা ভিডিওতে কিন্তু 7 থেকে 8টা আপডেট দিয়েছি, এবং আশা করি সমস্তটাই আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে জানুন সকলকে একটা অনুরোধ করবো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।